প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমি তোমাদের জন্য সাটুরিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার 10ম শ্রেণীর ড্রেস মেকিং এক দ্বিতীয় পত্রের একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমাদের এই ইউটিউব চ্যানেলের যতগুলো ক্লাস হচ্ছে তোমরা বাড়িতে বসে সেগুলো ফলো করছো। তোমরা যেহেতু 10ম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের আগামী এসএসসি পরীক্ষার জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের প্রথমে আমি অনুরোধ করব ড্রেস মেকিং এক দ্বিতীয় পত্রের পেজ নাম্বার 144 ওপেন করার জন্য। 144 ওপেন করার জন্য আজকের বিষয়টি হচ্ছে বাংলাদেশে পোশাক শিল্পের অবস্থান। আমরা কি বিষয়ে আলোচনা করব আজকে? বাংলাদেশে পোশাক শিল্পের অবস্থান নিয়ে আলোচনা করব। তোমরা জানো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই যে 5টি মানুষের মৌলিক চাহিদা, এই 5টি মৌলিক চাহিদার মধ্যে বস্ত্রের অবস্থান হচ্ছে দ্বিতীয়। তাহলে তোমরা বুঝতে পারছো যে 5টি মৌলিক চাহিদা, এই 5টি মৌলিক চাহিদার মধ্যে বস্ত্রের অবস্থান যদি দ্বিতীয় হয় তাহলে বস্ত্রটা মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আর আজকের এই আধুনিক সমাজে বস্ত্র ছাড়া আমরা 1 মিনিটও সভ্য সমাজে বসবাস করতে পারবো না। তাই বাংলাদেশে পোশাক শিল্পের অবস্থানটা কি বা কি অবস্থায় বাংলাদেশের পোশাক শিল্পটা আছে, আমরা আজকে এটি নিয়ে আলোচনা করব। তোমরা পেজ নাম্বার 144 ওপেন করো। আমি একটু পড়ছি, এখান থেকে তোমাদের ক বিভাগের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে সেখানে অনেকগুলো প্রশ্ন তোমরা পাবা। বাংলাদেশে পোশাক শিল্পের অবস্থান। 60-এর দশকের শুরুর দিকে বাংলাদেশে পোশাক শিল্প স্থাপিত হয়। বাংলাদেশে প্রথম গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপিত হয় 1960 সালে ঢাকার কুর্দু রোডে, যার নাম ছিল রিয়াজ গার্মেন্টস। তাহলে আমরা এখানে 2টি সংক্ষিপ্ত প্রশ্ন পেলাম। প্রথম সংক্ষিপ্ত প্রশ্নটি পেলাম, কোন দশকে বাংলাদেশে পোশাক শিল্প স্থাপিত হয়? উত্তরটি হবে 60-এর দশকে বা 60-এর দশকের শুরুর দিকে। এবং দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে বাংলাদেশের প্রথম গার্মেন্টস ফ্যাক্টরির নাম কি? সেটির নাম হচ্ছে রিয়াজ গার্মেন্টস। প্রথম দিকে এই পোশাক শিল্পের উৎপাদিত পোশাক স্থানীয় বাজারে সরবরাহ করা হতো। পরবর্তীতে 70 দশকের শেষের দিকে শুরু হয় পোশাক রপ্তানি। তাহলে আরেকটি প্রশ্ন পেলাম আমরা যে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি শুরু হয় কোন দশকে? তাহলে আমরা উত্তরে বলবো কি 70 দশকের শেষের দিকে। ক্রমান্বয়ে সৃষ্টি হতে থাকে রপ্তানি আয় এবং দূরীভূত হতে থাকে বেকার সমস্যা। বর্তমানে বাংলাদেশের জাতীয় আয়ের শতকরা 80% অর্থ আসে পোশাক রপ্তানি থেকে। আমাদের যে মোট জাতীয় আয়, এই মোট জাতীয় আয়ের প্রতি 100 টাকার 80 টাকা আসে কোথা থেকে? এই পোশাক খাত থেকে। তাহলে কত গুরুত্বপূর্ণ একটি খাত, এটি তোমরা চিন্তা করো। বাংলাদেশে বর্তমানে প্রায় 6200টি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। কতটি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে? প্রায় 6200টি, যার মধ্যে সরাসরি কর্মরত আছে 35 লাখেরও বেশি লোক এবং এর 80% নারী। এই যে পোশাক শিল্প, এই পোশাক শিল্পে সরাসরি কর্মরত আছে প্রায় 35 লাখ লোক এবং এই 35 লাখ লোকের মধ্যে প্রায় 80% হচ্ছে আমাদের নারী। অর্থাৎ নারী সমাজকে এগিয়ে নেওয়ার জন্য পোশাক শিল্প একটি বিশাল ভূমিকা পালন করছে। এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পে নির্ভরশীল প্রায় 1,20 লক্ষ লোক। প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইটা মিলিয়ে 1,20 লক্ষ লোক এই শিল্পের উপর নির্ভরশীল। এই শিল্পকে উন্নত ও আন্তর্জাতিক মানে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠিত হয়েছে BGMEA নামক একটি সংগঠন। এই সংগঠন পোশাক শিল্পের ব্যাপক প্রসার ঘটানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারের সুচিন্তিত ও সুদূর প্রসারী চিন্তার ফলে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
এবং সরকারি ও বেসরকারিভাবে টেক্সটাইলের উপর গবেষণা ও পড়াশোনা হচ্ছে। সৃষ্টি হয়েছে BIFT নামক একটি ফ্যাশন ইনস্টিটিউট, যাদের প্রত্যেকের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্পকে বিশ্ববাজারে ভালো অবস্থানে নেয়া। বাংলাদেশ সরকার এই শিল্পকে প্রসারিত ও রপ্তানিমুখী করার জন্য বেসরকারি উদ্যোক্তাদের অর্থনৈতিক ও অন্যান্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান করে আসছে। বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের পোশাক শিল্পই এদেশের অর্থনীতিকে মজবুত ও দৃঢ় অবস্থানে নিয়ে এসেছে। নারীদের ব্যাপক ভিত্তিক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। বর্তমান সরকার বেসরকারি প্রতিষ্ঠানকে উৎসাহিত করছে এবং সৃষ্টি করেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে রয়েছে পোশাক শিল্পের উপর বিভিন্ন ধরনের কোর্স। বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে রয়েছে কয়েকটি টেক্সটাইল ডিপ্লোমা ইনস্টিটিউট, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট। শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং আরও রয়েছে কয়েক শত বেসরকারি ভোকেশনাল স্কুল, যার অধিকাংশগুলোতে রয়েছে পোশাক প্রস্তুত সংক্রান্ত বিভিন্ন ধরনের কোর্স। এই যে তোমরা যারা ড্রেস মেকিং অ্যান্ড টেলারিং ট্রেড নিয়ে লেখাপড়া করছো, তোমাদের এটিও একটি পোশাক সম্পর্কিত একটি ট্রেড। তৈরি পোশাক শিল্পের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 1 কোটি লোক নির্ভরশীল, যার ফলে প্রায় 17 কোটি লোকের এই বাংলাদেশে পোশাক শিল্পের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম। আমরা গর্বের সাথে উপলব্ধি করি আমাদের সফলতা। ফলশ্রুতিতে আজ আমাদের রপ্তানি আয়ের সিংহভাগ আসছে এই পোশাক শিল্প থেকে। তাই আমাদের এই শিল্পকে নিয়ে নতুন করে ভাবতে হবে, যাতে আমরা আরও অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করতে পারি। তাহলে আমরা এখানে বাংলাদেশের পোশাক শিল্পের অবস্থান সম্পর্কে পড়লাম। এটি পাবা তোমরা 144 পেজে 1.1 পয়েন্টে। এখন আমি তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে চলে যাব এই অধ্যায়েরই। সেটি হচ্ছে এই যে পোশাক যে আমরা তৈরি করব, পোশাক তৈরি করতে হলে এটার একটা প্রস্তুতির ব্যাপার আছে। সেই ধাপগুলো আমরা কিভাবে অতিক্রম করব, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। পোশাক প্রস্তুত প্রণালীর ধাপ, এই পোশাক প্রস্তুত প্রণালীর ধাপ আর তোমাদেরকে আমি আগে যে ফ্লোচার্টগুলো করিয়েছি একই বিষয়। তো পোশাক যখন আমরা প্রস্তুত করব একটি কারখানায়, তখন সর্বপ্রথম আমাদের কি প্রয়োজন হবে? সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে ক্রেতা। কারণ ক্রেতা আমাদের কাছে যখন অর্ডার দেবে, তখনই আমরা পোশাক প্রস্তুত শুরু করতে পারবো। তাহলে আমাদের প্রথম ধাপটি কি? ক্রেতা। ক্রেতা এসে কি করবেন? অর্ডার দিবেন যে তিনি প্যান্ট বানাতে চান, না শার্ট বানাতে চান, না 3 পিস বানাতে চান, বা কোন ধরনের পোশাক বানাতে চান, সেই অর্ডারটি দেবেন কে? ক্রেতা। পোশাক কারখানা যখন অর্ডারটি পাবে, তখন তাদেরকে কি করতে হবে? তখন তাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা জিনিসটা আমার মনে হয় তোমাদের কাছে একটু ক্লিয়ার করা দরকার। যে আমরা যদি একটু মাংস রান্না করতে যাই, সেখানে আমাদের প্রথমে চিন্তা করতে হয় আমরা বাজারে যাব, বাজারে গিয়ে মাংস কিনবো, মাংসটি কিনে এনে তারপর বাড়িতে দিব, সেখানে তেল, লবণ, মশলা মিশিয়ে মাংসটি রান্না করব। ঠিক সেই ধরনেরই প্রথম কারখানার মালিকের অথবা আমরাও যদি সেই কারখানার মালিক হই, আমাদের প্রথম কাজটি হচ্ছে পরিকল্পনা করা। কি কি পরিকল্পনা করব? আমরা এই পোশাকটি তৈরি করতে গিয়ে কি কি মেশিন ব্যবহার করব, অর্থাৎ মেশিন পরিকল্পনা। কি পরিকল্পনা করব? মেশিন পরিকল্পনা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কাঁচামাল পরিকল্পনা, অর্থাৎ আমাকে যে পোশাকটা অর্ডার দিয়েছে সেই পোশাকটি তৈরি করতে আমার কি কি কাঁচামালের প্রয়োজন হবে, বোতাম, জিপার, কোন ধরনের কাপড়, সেটি কি সিনথেটিক না কটন, সেই কাঁচামালগুলো পরিকল্পনা করতে হবে। এবং এই কাঁচামালগুলো বা কাপড়গুলো আমরা কিভাবে কাটবো তার পরিকল্পনা করতে হবে। সেটা হচ্ছে কাটিং এর
পরিকল্পনা। তাহলে আমরা এটুকের মধ্যে পেলাম পরিকল্পনার ধাপ। সেকেন্ড যে ধাপ সেটি হচ্ছে কাঁচামাল সংগ্রহ করা। কাঁচামাল আমরা সংগ্রহ করলাম, এরপর সেটিকে রক্ষণাবেক্ষণ করতে হবে, নাকি কিনে এনে আমরা যেখানে সেখানে ফেলে রাখতে পারবো? তা তো পারবো না। তাহলে সেটা আমরা কিভাবে সুন্দর সুষ্ঠুভাবে কাঁচামালটাকে রক্ষণ করতে পারি যাতে নষ্ট না হয়। থার্ড হচ্ছে মার্কার মেকিং। তোমরা জানো মার্কার ব্যবহার করে পোশাককে নির্ভুলভাবে কাটা যায়। যেহেতু পোশাককে নির্ভুলভাবে কাটতে হলে মার্কারের প্রয়োজন, সেহেতু আমাদেরকে মার্কার মেকিং করতে হবে। এরপর আমরা চলে যাব, বোর্ডে খেয়াল করো তোমরা, প্যাটার্ন প্রস্তুতকরণ। তোমরা জানো টেইলারিং দোকানে একটি একটি করে পোশাক আলাদা আলাদা করে কাটে, কিন্তু যখন আমরা কারখানায় পোশাক তৈরি করি সেটি একসাথে অনেকগুলো পোশাক কাটতে হয়, এতে সময় এবং শ্রমিক খরচ বেঁচে যায়। যে কারণে আমাদের প্যাটার্ন প্রস্তুত করতে হয় এবং সেই প্যাটার্নটা প্রথমে আমাদেরকে প্রস্তুত করে নিতে হবে। এরপর আসতে হবে স্যাম্পল প্রস্তুতকরণ। আমরা একটা স্যাম্পল প্রস্তুত করবো, যে এই পোশাকটা যে আমরা তৈরি করবো একটা স্যাম্পল তৈরি করে দেখবো যে আমাদের পোশাকটা কিরকম হয়েছে। স্যাম্পল প্রস্তুত করলাম। এরপর হচ্ছে প্যাটার্ন গ্রেডিং করণ, প্যাটার্নকে গ্রেডিং করতে হবে। এই তিনটি ধাপ একত্রিত হয়ে আমাদের চলে আসবে এই ধাপে, সেটা হচ্ছে ফেব্রিক স্প্রেডিং। আমরা প্রথমে পরিকল্পনা করলাম, কাঁচামাল সংগ্রহ করলাম, প্যাটার্নের কাজ শেষ করলাম। এখন আমাদের একটি বড় মসৃণ সমান্তরাল টেবিলের মধ্যে ফেব্রিকের বাংলা হচ্ছে কাপড়, কাপড়কে স্প্রেড করতে হবে বা বিছিয়ে দিতে হবে। এরপর ফেব্রিককে কাটিং করতে হবে। ফেব্রিক কাটিং মানে হচ্ছে কাপড়কে কাটতে হবে। কাপড় কাটার পর শর্টিং করতে হবে। শর্টিং মানে কোনটি গলার অংশ, কোনটি হাতার অংশ, কোনটি সামনের অংশ, কোনটি পিছনের অংশ, সেই শর্টিং করতে হবে। এরপর নাম্বারিং করতে হবে। শর্টিং করা কাপড়গুলোকে কি করতে হবে? নাম্বার দিতে হবে। নাম্বারিং করার পর ইন্সপেকশনে পাঠাতে হবে যে আমরা যে কাটলাম কাটাগুলো নির্ভুল আছে কিনা। ইন্সপেকশনের পরে সেগুলোকে বান্ডিল করতে হবে, অংশ ভাগ করে করে বান্ডিল করতে হবে। বান্ডিলিংয়ের পরে সেটি পাঠিয়ে দিতে হবে সুইং সেকশনে। সুইং মানে বুঝো তোমরা, সুইং হচ্ছে সেলাই করা, সুইং সেকশনে পাঠাতে হবে। এরপর এখানে বোর্ডের নিচে জায়গা না হওয়াতে আমি এখানে নিয়ে গিয়েছি, কিন্তু তোমরা যখন খাতায় লিখবে তখন নিচে নিচে লিখবে। ইন্সপেকশন করতে হবে। সুইং করার পর আমরা যখন সেলাই একটা পোশাককে বিভিন্ন অংশকে জোড়া দিলাম, অর্থাৎ সেলাই করে আমরা একটা পূর্ণাঙ্গ পোশাক তৈরি করলাম সুইং এর মাধ্যমে। তারপর সেটাকে আবার ইন্সপেকশন সেকশনে পাঠাতে হবে। ইন্সপেকশন সেকশনের কাজ শেষ করার পর আমাদের ফিনিশিং সেকশনে যেতে হবে। ফিনিশিং সেকশনের কাজ হচ্ছে আলগা সুতা লেগে আছে কিনা, আলগা সেলাই করেছে কিনা, বোতাম ঠিক মতো জায়গায় লেগেছে কিনা, কাপড়ের মান ঠিক আছে কিনা, এগুলো রঙের মান ঠিক আছে কিনা, এগুলো দেখতে হবে। যদি সব ঠিক থাকে তখন সেই ফিনিশিং করা কাপড়কে আমরা কার্টুন করব, যাতে আমরা ভালো করে রপ্তানি করতে পারি। কার্টুন করলে অনেক পোশাককে অল্প জায়গায় রপ্তানি করা যায় এবং কাপড়টা নিরাপদ থাকে। এবং কার্টুন শেষে আমরা ডেলিভারি দিয়ে দেব ক্রেতার কাছে। যিনি ক্রেতা তার কাছে আমরা ডেলিভারি দিয়ে দেব। এই হচ্ছে পোশাক প্রস্তুত প্রণালীর একটি ধাপ। প্রায় প্রতি বছর দশম শ্রেণী এসএসসি পরীক্ষায় এই পোশাক প্রস্তুত প্রণালীর ধাপটি তোমাদের আসে এবং এই প্রশ্নটি আসে তোমাদের ব বিভাগে। তোমরা জানো ব বিভাগে বড় কোশ্চেন বা রচনামূলক প্রশ্ন থাকে, সেখানে এক একটি প্রশ্নের মান হচ্ছে 5 করে, কখনো কখনো 4ও থাকে। তাহলে এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়ে নেবে। প্রশ্নটি হচ্ছে পোশাক প্রস্তুত প্রণালীর ধাপ লিখো। আর এর আগে আমরা পড়লাম বাংলাদেশের পোশাক শিল্পের অবস্থান সম্পর্কে পড়েছি। তো ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা ড্রেস মেকিং এর দ্বিতীয় পত্রের এই ক্লাসটি নিলাম। তোমরা পরবর্তী ক্লাসে তোমাদের অধ্যায় 2 নিয়ে আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে আসব। আজ পর্যন্ত আজকের মতো এটুকুই। সকলেই ভালো থাকো। সকলকে ধন্যবাদ।